আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের জীববৈচিত্র্য সংরক্ষণে পিবিআরের ভূমিকা, এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা জেএফএমের ভূমিকা আলোচনা করেছি, তো আজকে পিবিআর সম্পর্কে জানব। দেখো, জেএফএম মানে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এটা সম্পর্কে আমরা জেনেছিলাম। এই জেএফএম সূচনা হয়েছিল আমাদেরই রাজ্যে, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার আড়াবাড়ি অরণ্যতে। কার হাত ধরে? না, শ্রী অজিত কুমার ব্যানার্জি, যিনি ছিলেন একজন ডিএফও অর্থাৎ ডিভিশনাল ফরেস্ট অফিসার। তাই তো, এটা এখন শুধু ভারতবর্ষে নয়, অন্যান্য যে দেশগুলো সেগুলোতেও কিন্তু জেএফএম আজকে বিস্তার লাভ করেছে। তো আজকে পিবিআর সম্পর্কে জানবো। পিবিআরটা হচ্ছে, এর ফুল ফর্ম প্রথমে আমরা লিখি। পিবিআর মানে হচ্ছে, ফুল ফর্ম হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার বা পিবিআর, এটার মানেটা কি, অর্থটা কি? দেখো, পিপলস মানে কি বলতে পারি আমরা? জনসাধারণ, তাই তো। পিপলস মানে জনসাধারণ বা জনগণ, যা বলতে পারো। ডাইভার্সিটি মানে জীববৈচিত্র্য। আর রেজিস্টার মানে কি? আমরা বলি রেজিস্টার মানে অ্যাকচুয়ালি খাতা বা দলিল, যা বলবে। তাহলে দেখো, জনগণ বা জনসাধারণ জীববৈচিত্র্য খাতা, অর্থাৎ পিবিআর মানে হচ্ছে জনসাধারণ বা জনগণের দ্বারা জীববৈচিত্র্য সম্পর্কিত কিছু নথি বা দলিল, যেটা নথিভুক্ত করা থাকে অ্যাজ এ রেজিস্টার বা খাতা হিসেবে। তো পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার কিভাবে গঠন করা হয়? ধরো, আমি যে রাজ্যে বসবাস করি, আমাকে বলা হলো, আমি বর্ধমান জেলায় বসবাস করি, পশ্চিমবঙ্গের রাজ্যের। আমাকে বলা হলো যে কোনো একটা অন্য রাজ্যের জীববৈচিত্র্য সম্পর্কিত নথি কালেকশন করতে। তো সেক্ষেত্রে আমার পক্ষে সেই জেলার যে জীববৈচিত্র্য, সেই জীববৈচিত্র্য সম্পর্কে বা তাদের যে অ্যাক্টিভিটি, সেগুলো সম্পর্কে আমার জানাটা খুব কঠিন। সেক্ষেত্রে আমি সেই জেলার কিছু মানুষকে, ধরো বললাম যে তারা তাদের যে জীববৈচিত্র্য, তাদের লোকালিটিতে যে জীববৈচিত্র্য আছে সেই সম্পর্কিত কিছু তথ্য সংগৃহীত করে খাতায় নথিভুক্ত করে আমাকে একটা টাইমের মধ্যে সাবমিট করতে বললাম। আমি কি করলাম, ওই জেলার যারা আমাকে ওই জীববৈচিত্র্য সম্পর্কিত খাতা বা দলিল
বা নথিপত্র আমাকে জমা করেছে, আমি সবগুলো একসাথে মিলিয়ে একটা খসড়া বা দলিল তৈরি করলাম। তাহলে কি হলো, আমার কাজটা অনেক সোজা হয়ে গেল, প্লাস আমি ওই জেলার জীববৈচিত্র্য সম্পর্কে জানতে পারলাম। তো পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার এইভাবেই কাজ করে থাকে না, বিভিন্ন জেলায় যে সমস্ত জীববৈচিত্র্য আছে সেই জীববৈচিত্র্যগুলো স্থানীয় যে লোকাল জনগণ সেখানকার পিপলসদের নিয়ে এবং বন দপ্তর তারা কি করে, বিভিন্ন নথি বা জীববৈচিত্র্য সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করে একটি খসড়া বা দলিল তৈরি করে থাকেন, সেটাই হচ্ছে পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার। ভারত সরকার প্রণীত বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট বা জীববৈচিত্র্য আইনটার নাম ছিল বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট। এটা 2002 সালে এই বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট অনুযায়ী ভারত সরকার কি করলেন না, প্রত্যেক পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা শহরের কর্পোরেশনকে একটি বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট বা একটা বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি গঠনের নির্দেশ দিলেন। বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি, কি কমিটি? বিএমসি। ভারত সরকার প্রত্যেকটি পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এবং শহরের কর্পোরেশনকে কি বললেন না, বিএমসি গঠন করতে হবে। বিএমসি মানে বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি। বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি। ঠিক আছে, তো বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি যেটা নির্দেশ দিলেন, এই বিএমসির অন্যতম প্রধান কাজই হচ্ছে নথি তৈরি করে, অর্থাৎ কিসের নথি না, স্থানীয় জীববৈচিত্র্য সম্পর্কিত তথ্য মজুত করা বা স্থানীয় জীববৈচিত্র্য সম্পর্কিত দলিল তৈরি করা। এই দলিল বা নথিটাকেই বলা হচ্ছে পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার। তাহলে পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টারের আমরা ঐতিহাসিক যে প্রেক্ষাপট সেটা কি জানলাম না, ভারত সরকার 2002 সালে বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট অনুযায়ী প্রত্যেকটা পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন সবাইকে নির্দেশ দিলেন বিএমসি গঠনের জন্য, বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি। বিএমসির ফুল ফর্ম জেনে রাখবে। তো এই বিএমসি কি কাজ, এদেরকে কি কাজ দেওয়া হলো এই কমিটিকে না, বলা হলো যে তাদের যে স্থানীয় জীববৈচিত্র্য সেই সম্পর্কিত বিভিন্ন তথ্য মজুত করতে, এবং এই জীববৈচিত্র্যের যে তথ্য বা নথি সেটাকেই বলা হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার বা পিবিআর। এবার দেখো এই পিবিআর কি কি তথ্য ভাণ্ডারের প্রকৃতিটা কি কি, বা পিবিআর কি কি ধরনের নথিপত্র সংগ্রহ করে রাখে, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। পিবিআর দ্বারা যে সমস্ত নথি বা তথ্য সংগ্রহ করা হয় সেগুলো কি কি, তাহলে পিবিআরের যে তথ্য ভাণ্ডার সেগুলো কি কি। দেখো, পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ড, কি বোর্ড না WBBB, ফুল ফর্ম কি ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ড।
WBBB, ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ড, এই যে বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট, এই অ্যাক্ট 2002, এই অ্যাক্ট অনুযায়ী যে PBR এর নির্দেশ দিয়েছিলেন, সেখানে যে সমস্ত তথ্য ভাণ্ডার গঠন করা হয়েছিল, জীববৈচিত্র্যের যে নথি সংগ্রহ করা হয়েছিল, তাতে যে যে বিষয় নথিভুক্ত করা আছে সেগুলো কি কি। 1 নম্বর হচ্ছে সমস্ত প্রজাতি সম্পর্কে সামগ্রিক তথ্য, তার মানে স্থানীয় অঞ্চলের সমস্ত প্রজাতির সামগ্রিক তথ্য, মানে কোনোটাই যেন বাদ না যায়, সামগ্রিক তথ্য 1 নম্বর ছিল, এটা নথিভুক্ত ছিল। আর কি ছিল? 2 নম্বর ছিল প্রজাতির বাসস্থান, প্রজাতির বাসস্থান, আচ্ছা, প্রজাতির বাসস্থান সম্পর্কিত তথ্য। 3 নম্বরে কি ছিল? প্রজাতি থেকে প্রাপ্ত যে বনজ সম্পদ, তার মানে প্রজাতি প্রাপ্ত সম্পদ, কি কি সম্পদ আমরা পাই সেই তথ্য। এছাড়াও সেই যে সম্পদ পাওয়া যাচ্ছে তাদের বাজার মূল্য, তাদের বাজার মূল্য, অর্থাৎ সেগুলো কীরকম অর্থনৈতিক সুবিধা দেবে, সেটা সংগ্রহের সময়, উপযুক্ত কোন সময়ে এই তথ্য সংগ্রহ করা যেতে পারে সেই তথ্য, এবং শুধু সময় নয়, সংগ্রহের নিয়ম কানুন, কিভাবে সংগ্রহ করা যায় এবং তাদের পরিবহন ব্যবস্থা। তাহলে বুঝতে পারছো, একেবারে একটা সম্পূর্ণ পরিষ্কার রূপচিত্র বা রূপরেখা বলতে পারো, যে এখানে যে তথ্য আছে সেখানে প্রজাতি, যা যা প্রজাতি আছে তাদের সম্পর্কে জানা, প্রজাতিগুলোর বাসস্থান, তারা কোন কোন মানে ওই যে বনাঞ্চল, সেখানে কোন কোন জায়গাতে তারা বসবাস করছে, তাদের বনের ভেতরে তাদের অবস্থান কীরকম, তাদের থেকে কি কি প্রাকৃতিক সম্পদ বা বনজ সম্পদ কি কি পাওয়া যেতে পারে, সেই সম্পদগুলোর মূল্য কীরকম, বাজারে তাদের দর কীরকম, কোন সময়ে সংগ্রহ করলে আমি সঠিক পরিমাণে, উপযুক্ত পরিমাণে তো বনজ সম্পদ পাবো, কিভাবে সংগ্রহ করা হয়, তাদেরকে কিভাবে পরিবহন করে নিয়ে যাওয়া হয় বাজারীকরণ করার জন্য বা বিক্রয়করণ করার জন্য, ঠিক আছে, এই সমস্ত পদ্ধতি তুলে ধরা হয়। এছাড়াও 4 নম্বর তুমি বলতে পারো প্রজাতিজাত যে সম্পদ, তাদের ব্যবহার ও পরিচালন পদ্ধতি, সম্পদের যে সম্পদ পেল সেই সম্পদের সঠিক ব্যবহার, সম্পদের সঠিক ব্যবহার ও প্রক্রিয়াকরণ প্রযুক্তি, প্রক্রিয়াকরণ প্রযুক্তি, মানে কোন প্রযুক্তিতে তাদেরকে প্রক্রিয়াকরণ, ধরো বন থেকে যে সম্পদ পেল সেই সম্পদ, কোনো সম্পদ আছে যেগুলো আমরা ডাইরেক্ট ব্যবহার করি, আবার কিছু কিছু সম্পদকে আমরা প্রক্রিয়াকরণের মাধ্যমে অন্য কিছু জিনিসে কনভার্ট করে বা সেটাকে আরও যাতে লংজিভিটি করা যায়, আরও বেশি দিন ব্যবহার করা হয়, বেশি দিন ধরে ব্যবহার যাতে করতে পারি তার একটা ব্যবস্থা করা হয় বা সেই সংক্রান্ত তথ্য নথিভুক্ত করা হয়। 5 নম্বর কি কি তথ্য ভাণ্ডারে থাকে? 5 নম্বর হচ্ছে যে অঞ্চলের বায়োডাইভার্সিটি নিয়ে কথা হচ্ছে সেখানকার ভৌগোলিক তথ্য কীরকম, ভৌগোলিক তথ্য, অর্থাৎ ওই অঞ্চলে ভৌগোলিক অবস্থানটা কীরকম, কীরকম জায়গায় অবস্থান করছে, সেখানকার জলবায়ু কীরকম, ওয়েদার কীরকম, এই সমস্ত ভৌগোলিক তথ্য কিন্তু PBR এর মধ্যে নথিভুক্ত করা থাকে।
নম্বরে কি থাকে? 6 নম্বরে থাকে সংরক্ষণের ধারণা ও উদ্যোগ। সংরক্ষণের ধারণা মানে কি বলবো, কি সংরক্ষণের না, বনজ যে সম্পদ সেই সম্পদের যে সঠিক যাতে সংরক্ষণ করা হয়, সেই সংরক্ষণ এবং সেই সংরক্ষণ কিভাবে করা হবে তার একটা উদ্যোগ নেওয়া হয়। অর্থাৎ স্থানীয় মানুষদের তরফ থেকে প্রজাতি সংরক্ষণের একটা ধারণা নেওয়া হয়। সংরক্ষণের ধারণা ও শুধু ধারণাটা নিয়েই বসে থাকলে হবে না, সেই সম্পর্কিত উদ্যোগ নিতে হবে যে এইভাবে কাজটা করলে বা এইভাবে কাজটা করে এগিয়ে যেতে হবে। তার মানে এই কিভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে সেই তথ্য এই পিবিআরের মধ্যে কি করা থাকে, নথিভুক্ত করা থাকে। আর 7 নম্বরে যে তথ্য নথিভুক্ত করা থাকে সেটা হচ্ছে কি না, স্থানীয় যে মানুষ তাদের ওই জীববৈচিত্র্যের বিভিন্ন প্রজাতি সম্পর্কিত কিছু বংশ পরম্পরাগত কিছু বিশ্বাস থেকে থাকে। সেই বিশ্বাস গুলো সম্পর্কিত তথ্য কিন্তু পিবিআরের মধ্যে উল্লেখ করা থাকে। অর্থাৎ বলতে পারি যে কিছু ঐতিহ্যবাহী বিশ্বাস এই সংক্রান্ত তথ্য। কিছু কিছু মানুষ আছেন যারা বিভিন্ন বনজ সম্পদের বিভিন্ন গাছ বা বিভিন্ন প্রাণীদেরকে আদিম যুগ থেকেই আমরা দেখে আসছি, তাদেরকে দেবদেবী বলে পূজা অর্চনা করে থাকেন। এই যে একটা বংশ পরম্পরায় ঐতিহ্যবাহী বিশ্বাস, তো স্থানীয় বাসিন্দাদের ওই সম্পর্কিত কি বিশ্বাস আছে সেই বিশ্বাস নিয়ে পিবিআরের মধ্যে নথিভুক্ত করা থাকে। এটা হচ্ছে পিবিআরের পুরো তথ্য ভাণ্ডার। পরীক্ষায় প্রশ্ন আসলে যে পিবিআরে কী কী বিষয় নথিভুক্ত করা থাকে তাহলে এগুলো তুলে ধরতে হবে। এবার যেটা হচ্ছে পিবিআরের কীরকম ব্যবস্থাপনা, পিবিআরের ব্যবস্থাপনাটা বর্তমানে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে না, আমাদের এই জীববৈচিত্র্য তত্ত্বাবধানের জন্য বর্তমানে প্রায় 14টি জেলায় পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এই সমস্ত অঞ্চলগুলো পিবিআর তৈরি করা হয়েছে। তো এই পিবিআর তৈরি করার কাজে কাদেরকে লাগানো হচ্ছে, আমরা বলছি স্থানীয় যে জনসাধারণ তাদের। সেই জনসাধারণ বলতে এখানে আমরা কাদেরকে কাজে লাগাতে পারবো, তো সেখানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো, স্কুল, কলেজ এদেরকে কাজে লাগাতে পারা যাবে। আর বেসরকারি যে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বা এনজিও তারা যাতে অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা কিন্তু পিবিআরে করা থাকে। অর্থাৎ পিবিআর সম্পর্কিত নথি কালেকশন করার জন্য আমরা স্থানীয় স্কুল, কলেজ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও এদেরকে দিয়ে এই পিবিআরের কাজের ব্যবস্থা কিন্তু করা হয়। এটা হচ্ছে পিবিআরের ব্যবস্থাপনা। এবার যে প্রশ্নটা পরীক্ষায় আরও একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যেটা আসে যে জীববৈচিত্র্য সংরক্ষণে পিবিআরের কি ভূমিকা। যেমন আমরা জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম-এর ভূমিকা পড়েছিলাম, ঠিক একইভাবে জীববৈচিত্র্য সংরক্ষণে পিবিআরের কিছু ভূমিকা আছে, সেগুলো সম্পর্কিত কি কি ভূমিকা না, দেখো পিবিআর স্থানীয় জীববৈচিত্র্য সম্পর্কে সঠিক ধারণা দেয়। তাহলে কি সম্পর্কে ধারণা দেয় না, স্থানীয় যে জীববৈচিত্র্য সেই সম্পর্কিত একটা জীববৈচিত্র্য সম্পর্কিত একটা সঠিক ধারণা, একটা পুরো সম্পূর্ণ রূপরেখা তুলে ধরে, তাই না? আর কি করে, সেই ধারণা নিয়ে কিভাবে বিপন্ন প্রাণীদেরকে, যারা অবলুপ্তির পথে, সেই সমস্ত প্রাণীদেরকে কিভাবে সংরক্ষণ করা যাবে তা সেটার ব্যবস্থা করা হয়। তাহলে তার উপর নির্ভর করে বিপন্ন জীবগুলির কি করা হয়, সংরক্ষণের ব্যবস্থা করা হয়। তাহলে পিবিআর সংরক্ষণের ব্যবস্থা করে। এই নথি অনুযায়ী যারা যারা সংরক্ষণের আওতায় পড়ছে তাদেরকে এক্সিটু, ইনসিটু বা অন্যান্য যে কোনো পদ্ধতিতে তাদেরকে যাতে সংরক্ষণ করা হয় তার ব্যবস্থা করা হয় পিবিআরের মাধ্যমে।
আর পিবিআর কি করে থাকে না, স্থানীয় মানুষকে জীববৈচিত্র্যের সংরক্ষণের ব্যাপারে সজাগ করে তাদেরকে সংরক্ষণে অংশীদারি করতে সাহায্য করে পিবিআর। অর্থাৎ স্থানীয় যে মানুষ, সেই স্থানীয় মানুষকে জীববৈচিত্র্য সংরক্ষণে কি করা হয় না, সচেতনতা গড়ে তোলা হয়, তাদের মধ্যে অ্যাওয়ারনেস গড়ে তোলা হয় এবং সংরক্ষণে তাদেরকে কাজে লাগানো হয়, বা পিবিআরের মাধ্যমে যা স্থানীয় মানুষ জীববৈচিত্র্য সংরক্ষণ সম্পর্কে জানতে পারে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে তারা সরাসরি হাত লাগায়। আর 4 নম্বর কি কাজ, পিবিআরের কি ভূমিকা না, বিভিন্ন যে সম্পদ আমরা জীববৈচিত্র্য থেকে যে সমস্ত সম্পদ পেয়ে থাকি, সেই সমস্ত সম্পদের অর্থনৈতিক কারণে, অর্থাৎ সেখান থেকে যে আমরা বিভিন্ন অর্থ উপার্জন করার যে প্রচেষ্টা আছে সেটা যাতে সুস্থায়ী হয়, অর্থাৎ সাস্টেনেবল ইউজ করা হয়। সাস্টেনেবল ইউজ কথাটা তোমরা জানো, সাস্টেনেবল মানে কি, একটা সুস্থায়ী ব্যবহার, অর্থাৎ যাতে করে সেই সম্পদ কোনোভাবে অপব্যবহার না হয়, নষ্ট না হয়, তার একটা কি বলবো সুস্থায়ী ব্যবহারের ব্যবস্থা করে পিবিআর। তাহলে পিবিআর সম্পর্কিত আমরা যে তথ্যগুলো জানলাম সেটা হচ্ছে কি কি, পিবিআর ফুল ফর্ম কি, এটা কোন অ্যাক্ট অনুযায়ী গঠিত হয়েছিল এবং কত সালে গঠিত হয়েছিল, এবং এই বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট প্রথম বিভিন্ন মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, কর্পোরেশন কি কোন কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল না, বিএমসি। বিএমসির ফুল ফর্ম কি, বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি। এই বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি কি করলো না, প্রত্যেকটি অঞ্চলকে কি বললো যে স্থানীয় মানুষ বা জনসাধারণকে নিয়ে বিভিন্ন জীববৈচিত্র্য সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে, যেটা কিনা পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার নামে পরিচিত হলো পরবর্তীকালে। তো এই পিবিআরের মধ্যে কি কি জিনিস নথিভুক্ত করা থাকবে না, প্রজাতি সম্পর্কিত সামগ্রিক তথ্য থাকবে, তাদের বাসস্থান, সেখান থেকে কী সম্পদ পাওয়া যাবে, তাদের বাজার মূল্য কীরকম হবে, কোন সময় সংগ্রহ করব, যে সময় সংগ্রহ করলে সঠিক পরিমাণে বেশি পরিমাণে সম্পদ পাবো, এবং সংগ্রহ করার সঠিক নিয়ম কী, কীভাবে তাদেরকে পরিবহন করা হবে সেই বন থেকে বা যেখান থেকে সংগ্রহ করছে সেখান থেকে বাজারিকরণ করার জন্য কিভাবে পরিবহন করা উচিত, এবং সেই সম্পদগুলোর কিভাবে ব্যবহার করা যাবে, বা প্রক্রিয়াকরণ প্রযুক্তি, সেখান থেকে কিভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে আরও অন্যান্যভাবে ইউজ করা যায়, তার একটা ব্যবস্থা পিবিআরের তথ্যে লেখা থাকে। এছাড়াও যে অঞ্চলের তথ্য নেওয়া হচ্ছে সেখানে কিন্তু তার ভৌগোলিক তথ্য নেওয়া হয়, সেই অঞ্চলে কীরকম তার অবস্থান এই সম্পর্কিত। এছাড়াও সংরক্ষণের যে ধারণা, অর্থাৎ জীববৈচিত্র্য সংরক্ষণের ধারণা স্থানীয় মানুষজনকে দেওয়া হয় এবং তাদেরকে সংরক্ষণের বিভিন্ন উদ্যোগ কীভাবে নেওয়া হবে সেটাও এই তথ্যতে নথিভুক্ত করা থাকে। আর স্থানীয় জীববৈচিত্র্য সম্পর্কে মানুষের যে একটা ঐতিহ্যবাহী বিশ্বাস, বিভিন্ন দেবদেবী মেনে থাকে, সেইগুলোও কিন্তু নথিভুক্ত করা থাকে। আর ভূমিকা হিসেবে যদি বলা হয় তাহলে জীববৈচিত্র্য সংরক্ষণে পিবিআরের ভূমিকা কি, উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, কারণ পিবিআরের মাধ্যমে জীববৈচিত্র্য সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় এবং সেই অনুযায়ী সংরক্ষণের ব্যবস্থা করা হয় এবং স্থানীয় মানুষদেরকে সংরক্ষণ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা হয় এবং তাদের নিয়ে সংরক্ষণের ব্যবস্থা করে পিবিআর। আর পিবিআর কি করে, বনজ সম্পদ সম্পর্কিত একটা সুস্থায়ী বা ব্যবহারের ব্যবস্থা করে, সাস্টেনেবল ইউজের ব্যবহার করে। তো এই পিবিআর সম্পর্কিত বিভিন্ন সালে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসে, যেমন ধরো 2017 সালে একটা কোয়েশ্চেন এসেছিলো যে পিবিআরে বা পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টারে জীববৈচিত্র্য সংক্রান্ত যে প্রধান বিষয়গুলো লিপিবদ্ধ করা থাকে তা লেখো, অর্থাৎ এই তথ্যগুলো সম্পর্কিত লিখতে হবে। এছাড়া একই সালে এসেছিলো জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএমের কী ভূমিকা, এছাড়া 20 সালে এসেছিলো জীববৈচিত্র্য সংরক্ষণে পিবিআরের কী ভূমিকা। তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসতেই থাকে। এছাড়া একটা শর্ট কোয়েশ্চেন ধরো এরকম এসেছিলো যে স্থানীয় মানুষ ও বন দপ্তর, ভালো করে শুনবে, স্থানীয় মানুষ ও বন দপ্তর
যৌথ উদ্যোগে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা গ্রহণ করেন তার নাম কি? তাহলে জঙ্গল পুনরুদ্ধারের ব্যবস্থা শ্রী অজিত কুমারের হাত ধরে হয়েছিল শাল গাছের চাষের মাধ্যমে। তাহলে তার অ্যান্সার হবে কিন্তু জেএফএম। পিবিআর কি করে? পিবিআর জীববৈচিত্র্য সম্পর্কিত তথ্য দেয়। আর জেএফএম কি করে? জেএফএম করে কি না, বিভিন্ন বনজ সম্পদকে পুনরুদ্ধারের যে ব্যবস্থা সেটা। ঠিক আছে, তাহলে এই তোমরা আশা করি পিবিআর এবং জেএফএম সম্পর্কিত সঠিক ধারণা পেয়েছো, এবং এই সংক্রান্ত কিন্তু প্রশ্ন প্রতি বছর আসে। অতএব এই টপিকটাতে তোমরা খুব ভালো করে তৈরি করবে এবং আমাকে ইনবক্সে সেন্ড করবে।